আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সংবাদ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু। তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বিরূপ আবহাওয়ার কারণে পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যু হয়। এখন আমাদের ধারণা হতে পারে হয়তো ইরানের রাজনীতি অস্থির হয়ে পড়বে, কারণ প্রেসিডেন্টের মৃত্যু। প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু অন্যান্য দেশের মতো ইরানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট নয়। ইরানের সরকার কাঠামো কেমন, ইরানের সরকার কাঠামোতে প্রেসিডেন্টের গুরুত্ব কেমন, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। ইরানের সরকার কাঠামোতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট, এবং সকল প্রকার আইন প্রণয়ন, আইন পাশ বা যে কোনো রকম কোনো বড় বিল পাশের ক্ষেত্রে সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত এবং শেষ সিদ্ধান্ত হয়। এখন সকল দেশে আলাদা আলাদা ভাবে যদি আমরা দেখি, রাজতান্ত্রিক দেশে রাজাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং গণতান্ত্রিক দেশে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী শাসিত ক্ষেত্রেও প্রেসিডেন্টই সাংবিধানিক সর্বোচ্চ পদ। তাহলে ইরানে কেন প্রেসিডেন্ট সর্বোচ্চ পদস্থ নয়, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। ইরানের যদি রাজনীতির দিকে তাকানো যায়, সেক্ষেত্রে দেখা যায় ইরানে রাজবংশ চলেছে 1979 সাল পর্যন্ত, এবং 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠা। এখন ইসলামী প্রজাতন্ত্রে ইরান প্রতিষ্ঠা হলো 1979 সালে। তাহলে হঠাৎ করে কি এই সর্বোচ্চ ধর্মীয় নেতার কনসেপ্টটা 1979 সালে এলো, নাকি আগের থেকেই ছিল? এই বিষয়ে আমরা একটু লক্ষ্য করি। যদি ইরানের ইতিহাস দেখা যায়, তবে দেখা যায় যে রাজতন্ত্রের রাজার পাশাপাশি ইরানে আর একটা গুরুত্বপূর্ণ পদ ছিল, যে পদটির নাম সর্বোচ্চ ধর্মীয় নেতা। এবং ইরানে রাজা যে কোনো প্রস্তাব বা বিল পাশের ক্ষেত্রে সর্বোচ্চ ধর্মীয় নেতা দেখতো যে সে বিলটা ধর্মীয় অনুযায়ী, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক না বেঠিক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ কি না জায়েজ। তো এইভাবেই ইরানের ক্ষমতা চলে আসছে। এবং যখন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা মাথাচাড়া দিয়ে ওঠে, এবং ইরানেও আমেরিকান পন্থী শাহ বংশের রাজা রেজা শাহ পাহলভি তিনি ক্ষমতায় আসেন, এবং তার কিছু কিছু সিদ্ধান্ত এমন হয় যেটা সর্বোচ্চ ধর্মীয় নেতার চোখে বা ধর্মীয় দৃষ্টিকোণে ঠিক ছিল না, এবং তিনি তাতে বাধা দান করেন, এবং সে থেকেই আসলে ধর্মীয় নেতা এবং রাজার মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। এবং এই ধারাবাহিকতায় রাজা ধর্মীয় নেতাকে জেল কারাগারে, সাধারণত যা দেখা যায় দমন পীড়ন, এরকম জেলে কারাগারে নিক্ষেপ করে। এবং তখন ধর্মীয় নেতা ছিল এখনকার মতোই খুবই জনপ্রিয় ইরানি, এবং এই জনপ্রিয়তার কারণে ধর্মীয় নেতার ডাকে ইরানি সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে, এবং 1969 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাত ধরে, সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্বেই গঠিত হয় ইরানে ইসলামিক প্রজাতান্ত্রিক ইরান। এবং ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এই কাঠামোটা এমন ভাবে তৈরি করা হয় যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকবে সর্বোচ্চ ধর্মীয় নেতা। এখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সরকারি কাঠামোর সর্বোচ্চ ব্যক্তি, এবং প্রেসিডেন্ট দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসন ইরান। প্রেসিডেন্ট নির্বাচন হয় সরাসরি জনগণের ভোটে। স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট শাসিত যেসব দেশ, সেসব দেশে যেমন প্রেসিডেন্ট নির্বাচিত হয় সরাসরি জনগণের ভোটে, একইভাবে ইরানেও প্রেসিডেন্ট নির্বাচন হয় সরাসরি জনগণের ভোটে। কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতা সিলেকশনটা একটু আলাদা। সর্বোচ্চ ধর্মীয় নেতা সিলেকশন হয় একটা বিশেষজ্ঞ প্যানেলের ভোটে, এবং বিশেষজ্ঞ প্যানেলে 80 সদস্যের প্যানেল। এবং এই সদস্য গুলো কারা হবে, তাদের নির্বাচনের মাধ্যমে তারা নির্ধারিত হয়, এবং এই নির্বাচন 8 বছর পর পর হয়। 8 বছর পর পর নির্বাচন হলে সেই নির্বাচনে প্রার্থী কারা হবে সেটাও নির্ধারণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা। অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণে এবং ইরানের মত অনুযায়ী, ইরানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যারা খাপ খাইয়ে চলতে পারে এমন লোকই সর্বোচ্চ নেতা চুজ করা, সর্বোচ্চ নেতা সিলেক্ট কমিটির সদস্য হিসাবে নির্বাচন করতে পারে। অন্যথায় সর্বোচ্চ নেতা যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারে। তাই বলা চলে যে ইরানের
সব ক্ষমতার অধিকারী সর্বোচ্চ নেতা। এবং ইরানে ইব্রাহিম রইসির মৃত্যুতে ইরানের যদিও বিশাল একটা ক্ষতি, মুসলিম বিশ্বেরই বিশাল ক্ষতি, তিনি একজন বিশাল বড় মাপের নেতা ছিলেন এবং মুসলমানদের জন্য অকাতরে কাজ করে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এবং তার মৃত্যুতেও ইরানের বৈদেশিক নীতিতে বা অভ্যন্তরীণ সরকার কাঠামোতে কোনো পরিবর্তন আসবে না, কারণ সর্বোচ্চ নেতা এখনো জীবিত। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবে এবং প্রেসিডেন্ট নির্বাচন তখন আবার অনুষ্ঠিত হতে হবে 60 দিনের ভিতরে, অর্থাৎ 2 মাসের ভিতরে। 2 মাসের ভিতরে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে নতুন একজন প্রেসিডেন্ট আসবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।